চীন সফরের শেষ দিন প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা, তিয়ানআনমেন স্কয়ারে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন। পবিত্র আশুরার দিনে রাজধানীর হোসনি দালান থেকে বের হলো ঐতিহাসিক তাজিয়া মিছিল, কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণে শিয়া সম্প্রদায়ের মাতম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি অ্যাপার্টমেন্ট থেকে 6 জনের মরদেহ উদ্ধার, নিহতদের মধ্যে 4 জন শিশু ও 2 জন প্রাপ্তবয়স্ক। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। চীন সফরের শেষ দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হয়েছে। বৈঠক শুরুর আগে শুভেচ্ছা বিনিময় করেন তারা। স্থানীয় সময় সকাল 10:30টায় চাইনিজ গ্রেট হল অব দ্য পিপলসে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির। পরে চীনের ঐতিহাসিক তিয়ানআনমেন স্কয়ারে অবস্থিত মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের সরকার প্রধান। চীনের বিপ্লবী বীরদের প্রতি জানান গভীর শ্রদ্ধা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সহ সফর সঙ্গীরা। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর চীন সফরের কর্মসূচি শেষ হলো। বিকেলে দেশের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও ব্যর্থ হয়েছে, ধর্ষণ ও হত্যাসহ নানা অপরাধ বৃদ্ধি পেয়েছে, এমন দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর আলফালা মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, একটা দেশে যদি মানুষের জীবনের দাম না থাকে এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দেশের মানুষ সরকারের কর্মকাণ্ডে হতাশ। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় বাদে সব মন্ত্রণালয়ের খোঁজ রাখেন অভিযোগ করে বিরোধী দলীয় নেতা বলেন, তার নিজের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ অবনতি হচ্ছে। জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ নতুন পুরাতন নয়, যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী সোচ্চার ভূমিকা পালন করবে। দেশের জনগণকেও সর্বদা ফ্যাসিবাদ ও ফ্যাসিজমের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? এটা তো সমাজের প্রথম শর্ত, যে এখানে মানুষের জীবনের নিরাপত্তা থাকবে। দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার কোন মন্ত্রণালয় এটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। আজ পবিত্র আশুরা, কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে রাজধানীর ঐতিহ্যবাহী হোসাইনি দালান, ইমামবাড়া সহ অন্যান্য স্থান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল। এসব খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। রাজধানীর হোসনি দালান থেকে বের হওয়া তাজিয়া মিছিলটি এখন কোথায় আছে এবং মিছিলে অংশগ্রহণকারীরা কি বলছেন? যদি এই মুহূর্তে মিছিলটি রয়েছে রাজধানীর লালবাগে, অর্থাৎ পুরান ঢাকার যে লালবাগ এলাকাটি রয়েছে সেই এলাকায় কিন্তু মিছিলটি এখন অবস্থান করছে। মিছিলটি আসলে অনেক বড়, অনেক লম্বা, বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু আসলে মানুষজন মিছিলে যোগ দিচ্ছেন। আমি যদি দেখাতে চাই যে আপনি দেখতেই পাচ্ছেন যে মিছিলটি কি পরিমাণ জমে উঠেছে এবং কি পরিমাণ মানুষ আসলে এখানে অংশগ্রহণ করেছে। মূলত মিছিলটি রাজধানীর যে পুরান ঢাকার যে হোসনে দালাল রয়েছে, হোসনে দালান থেকে মূলত মিছিলটি শুরু হয়েছে এবং এটি রাজধানীর লালবাগ হয়ে বকশীবাজার হয়ে কিন্তু নিউ মার্কেট হয়ে হাজারীবাগ অর্থাৎ
ধানমন্ডি লেকে যেয়ে কিন্তু মূলত এই মিছিলটি আসলে শেষ হবে। তবে একটু জানিয়ে রাখতে চাই যে এই মিছিলে যাদের সাথে কথা হয়েছে তারা আসলে এই মিছিল থেকে মূল বার্তা যেটি দিতে চান, কারবালার প্রান্তরে আসলে যে যুদ্ধটি হয়েছে, যেখানে ইমাম হোসেইন আসলে শাহাদাত বরণ করেছেন এবং তার শোক স্মরণ করতেই কিন্তু এই মিছিলের আয়োজন করা হয়। এবং আপনি দেখতে পাবেন যে এখানে যে বিভিন্ন ধরনের কালো পতাকা দিয়ে কিন্তু তারা এই প্রতীকী শোক আসলে পালন করে এবং এই তাজিয়া মিছিল অর্থাৎ তাজিয়া দিয়ে তারা আসলে যেটি বোঝায়, তাজিয়াটি মূলত আসলে ইমাম হোসেইনের যে রওজা মুবারক অর্থাৎ কবর রয়েছে সেটির প্রতীক এবং সেই প্রতীকী কবর নিয়ে তারা মূলত মিছিল করে। এছাড়াও নানা ধরনের পতাকা, কালো পতাকা সহ তারা প্রত্যেকেই কিন্তু আসলে কালো পোশাক পরে তারা শোক পালন করে এবং তারা বলছেন যে এটি ইসলামের অন্যতম একটি ঘটনা এবং গুরুত্বপূর্ণ একটি ঘটনা এবং এই ঘটনার মাধ্যমেই কিন্তু আসলে ইসলামের অনেক কিছু সমৃদ্ধ হয়েছে তারা বলেন। সুতরাং ইমাম হোসেনকে আসলে স্মরণ করা খুবই গুরুত্বপূর্ণ এবং এই জন্যই তারা মহরমের 10 তারিখ অর্থাৎ আশুরা বলে যেটিকে, এই 10 তারিখে তারা এই তাজিয়া মিছিলের মাধ্যমে এই শোকটি আসলে প্রকাশ করে থাকে এবং তারা প্রতি বছরের নাই এবছরও এই মিছিলটি করে থাকে এবং প্রত্যেক বছর তারা এ ধরনের তাজিয়া মিছিল করতে চায়, শোক প্রকাশ করতে চায়, তারা সেই বার্তাটি আসলে দিচ্ছেন। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে আজকে রাজধানীর সব থেকে বড় মিছিল যেটি মুসলিমদের শিয়া সম্প্রদায় তারা আসলে মূলত এই তাজিয়া মিছিলটি বের করেছে এবং এটি ধানমন্ডি যে শেষ হবে সেখানে যে তাজিয়াটি আসলে বিসর্জনের মাধ্যমে তাদের মিছিল আসলে সমাপ্ত করবে। যদি বিজয়, আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে মোহাম্মদপুর থেকেও তাজিয়া মিছিল বের হয়েছে এবং সেখানকার খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, মোহাম্মদপুরের তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা কি বলছেন? 10ই মহরমের বিয়োগান্তক দিনকে স্মরণ করার জন্য শিয়া সম্প্রদায়ের মানুষরা এই দিনটিতে একটি মিছিল বের করেন। মোহাম্মদপুর শিয়া মসজিদ প্রাঙ্গণ থেকে যে মিছিলটি বেরিয়ে হয়েছে এটি আসলে একটি শোক মিছিল এবং এই শোক মিছিলটি সকাল 8:30টায় শিয়া মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে আসাদ গেট, মানিক মিয়া অ্যাভিনিউ, খামারবাড়ি হয়ে এখন খামারবাড়ি এবং ফার্ম গেটের সংযোগস্থলে রয়েছে। এইটি শেষ হবে গিয়ে নাখালপাড়া যে ইমামবাড়া রয়েছে সেখানে গিয়ে শেষ হবে এবং রাজধানী ঢাকায় যে দুটি বড় শোক মিছিল বের হয় সেই শোক মিছিলটির মধ্যে একটি হচ্ছে এই মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে বের হওয়া শোক মিছিল, আরেকটি তো হচ্ছে পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হয়। তো এই শোক মিছিলটিতে কিন্তু প্রতি বছরই এই 10ই মহরমের বিয়োগান্তক দিনকে স্মরণ করার জন্য এবং আজকে শিয়া সম্প্রদায়ের মানুষজনের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে 10ই মহরম মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার সদস্য এবং তার সহযোদ্ধাদের যে বিয়োগান্তক শাহাদাত বরণ করতে হয়েছিল সেটিকে তারা স্মরণ করেন। পাশাপাশি ইয়াজিদ বাহিনীর কাছে অর্থাৎ ইয়াজিদের কাছে ইমাম হুসেন যে আপোষ করেননি, তারা যে মাথা নত করেননি অসত্যের কাছে, অন্যায়ের কাছে, সেটিকে তারা আজকে স্মরণ করেন এবং এই দিনটির মূল মহত্বই হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত করা না করা এবং সত্যকে উপলব্ধি করা এবং সত্যকে ঊর্ধ্বে রাখা এবং সেটি শিয়া সম্প্রদায়ের মানুষজন চর্চা করেন এবং তারা সেটি বিশ্বাস করেন এবং সেই বিশ্বাসের জায়গা থেকে আজকে এই বিয়োগান্তক দিনে তারা এই স্মরণটি করেন এবং এই শোক মিছিলটি করেন। শাকিল, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রান এগেইনস্ট ড্রাগস আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে 5 কিলোমিটার দৌড় শুরু হয়। শিবির নেতারা জানান সপ্তাহব্যাপী মাদক বিরোধী ক্যাম্পেইন ইউথ এগেইনস্ট ড্রাগস এর অংশ হিসেবে এই আয়োজন। মাদকের বিরুদ্ধে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে ইসলামী ছাত্র শিবিরের ব্যতিক্রমী এই উদ্যোগ। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে 5 কিলোমিটার দৌড় রান এগেইনস্ট ড্রাগস। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে টিএসসি, শাহবাগ, কাটাবন, নীলক্ষেত ও ফুলার রোড ঘুরে আবারও শহীদ মিনারে এসে শেষ হয় এই দৌড়।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মহানগরীর বিভিন্ন ইউনিটের কয়েকশো নেতাকর্মী ও তরুণ এতে অংশ নেন। হাতে প্ল্যাকার্ড, গায়ে মাদক বিরোধী বার্তা সংবলিত টি শার্ট। পুরো আয়োজন জুড়েই ছিল সচেতনতা তৈরির আহ্বান। খেলাধুলা যেহেতু করি এই জন্য দৌড়ানোর একটি এক্সপিরিয়েন্স আছে। আজকে 5 কিলোমিটারের দৌড়ের আয়োজন ছিল, 5 কিলোমিটার দৌড়েছে, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। একটা সাইন ব্যবহার করতে চাইতেছি যে আমরা যাতে কখনো মাদক গ্রহণ না করি এবং যারা মাদক সেবন করে তাদেরকে যাতে আমরা মাদক সেবন যাতে না করে সেদিকে যাতে আমরা উদ্বুদ্ধ করি। যারা আজকে করেছে তারা এভাবে ধরে রাখবে রানটাকে, তারা প্রতিনিয়ত যদি রান করে তাহলে অবশ্যই তারা ড্রাগ থেকে দূরে থাকবে। আয়োজকদের দাবি কেবল আইন প্রয়োগ নয়, মাদক প্রতিরোধে প্রয়োজন নৈতিক শিক্ষা ও সামাজিক আন্দোলন। সকল দল সকল মত মিলে প্রত্যেকে মিলে অন্তত এই বিষয়ে আজকে একমত হই, মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স থাকবো। ছাত্র শিবিরের এই স্বপ্ন বাস্তবায়ন হোক। মাদক শুধুমাত্র একটি ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবারকেও ধ্বংস করে। এবং ঢাকা শহর সহ বাংলাদেশের যত জায়গায় ক্রাইম হয় কোনো না কোনোভাবে মাদকাসক্ত লোকজন এই ক্রাইমের সাথে জড়িত থাকে। কিশোর গ্যাং নিয়ে আপনি অনেক কথা বলতেছেন, গলা ফাটাই ফেলতেছেন, কিন্তু মাদক যদি নিয়ন্ত্রণ না করেন তাহলে অপরাধগুলো আসলে নিয়ন্ত্রণে আসবে না। দেশে মাদকের বিস্তার রোধে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে আরও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি। টোটাল বাংলাদেশের ফৌজদারি অপরাধের সিংহভাগ স্থান এই মাদকই দখল করে রয়েছে। মাদকের কারণে প্রতি বছর এভারেজে $441 মিলিয়ন অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার হয়ে যায়। বাংলাদেশ এমন একটা হাবে অবস্থান করছে যেটা মাদক পাচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যাল একটা পয়েন্ট। মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে এমন জনসম্পৃক্ত কর্মসূচি নিয়মিত আয়োজনের ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। মাদকের ব্যবসায়ী সমাজে পরিচালিত হয়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। চীন সফরের শেষ দিনের চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে সেখান থেকে বেইজিং থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফিন শাকিল। আরিফিন, বাংলাদেশ ও চীনের শীর্ষ দুই নেতার বৈঠক তো শেষ হলো, সেখানে আলোচনার বিষয়ে একটু বিস্তারিত জানাবেন, আর এ বিষয়ে ব্রিফিং কখন হবে একটু জানাবেন। ধন্যবাদ। মূলত সেই সংবাদ সম্মেলনটি একটার সময় হওয়ার কথা ছিল, স্থানীয় সময় 2টায় করা হয়েছে, অর্থাৎ তাদের সময় দুপুর 12টায়। সেই সংবাদ সম্মেলনে মূলত শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের বিষয়বস্তু এবং কি নিয়ে আলোচনা হয়েছে, দুই নেতা কি বিষয় নিয়ে গুরুত্ব দিয়েছে সেসব বিষয় নিয়ে আলোচনা হবে। তবে বিভিন্ন সূত্র জানতে পেরেছি বাংলাদেশের বিনিয়োগ যেন বাড়ানো হয়, বাংলাদেশ সরকারের প্রধান তারেক রহমান তিনি চীনের প্রেসিডেন্টের কাছে সেই বিষয়ে তিনি সহযোগিতা চেয়েছেন এবং চীনের প্রেসিডেন্ট ও ব্যবসায়ীদেরকে তারা বিনিয়োগ করেন সে বিষয়ে উৎসাহিত করবেন এবং সে সঙ্গে সহযোগিতা করবেন তিনি আশ্বাস দিয়েছেন। এবং বাংলাদেশের বর্তমান সরকারের যে সে সঙ্গে তাদেরকে ঋণ বেরিয়ে তারা যে বিনিয়োগ বান্ধব একটি রাষ্ট্র গড়তে চান এবং সেখানে যে নানান ধরনের উন্নয়ন প্রকল্পে সম্পৃক্ততা আছেন সেসব বিষয়ে চীনের পক্ষ থেকে আশা দেওয়া হয়েছে এবং চীন এবং আঞ্চলিক স্বার্থে বাংলাদেশের পাশে বড় মতো চীন ছিল এবং এই সম্পর্ক সেই সম্পর্ক তারেক রহমানের নেতৃত্বে যাওয়া হবে। সার্বিক বিষয় নিয়ে বলছিলাম দুপুর 12টায় যে সংবাদ সম্মেলন হবে বাংলাদেশ, সেটি সেখানে হয়তো পরিষ্কার হবে। এরপর আরিফিন, আপনাকে ধন্যবাদ। এদিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস অনুষ্ঠানে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সেখানে যাচ্ছি সরাসরি। কর্মক্ষম যুব জনশক্তি জনগোষ্ঠী হওয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য এটি একটি বড় সুযোগ সৃষ্টি করেছে, কিন্তু সম্ভাবনাময় ভবিষ্যতের পথে একটি বড় হুমকি ও অন্তরায় হলো অবৈধ মাদকের বিস্তার। ভবিষ্যতে উন্নত এবং সফল রাষ্ট্রের কাতারে উপনীত হতে হলে আমাদের তরুণ সমাজকে মাদকের করাল ঘাস থেকে অবশ্যই মুক্ত হতে হবে। মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, এটি পরিবার, সমাজ ও অর্থনীতির উপর গভীর নেতিবাচক প্রভাব ফেলে এবং ভবিষ্যৎ প্রজন্মের অমৃত সম্ভাবনাকে বিনষ্ট করে।
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস অনুষ্ঠানে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, ছিলাম সেখানে। লক্ষ্মীপুরের রায়পুরে গতকাল মা ও 3 মেয়েকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। এছাড়া গণপিটুনিতে অভিযুক্ত অন্তর মজুমদার নিহতের ঘটনায়ও কোনো মামলা হয়নি। এ বিষয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিস কবির। আনিস, হত্যাকাণ্ডের কারণ জানা গেছে কি এবং পুলিশ কি বলছে এ বিষয়ে জানাবেন? যদি আসলে কিন্তু একটি মর্মান্তিক ঘটনা, যে মা মেয়ে সহ 4 জনকে আসলে কিন্তু কুপিয়ে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, এটি নিয়ে কিন্তু আসলে কিন্তু জেলাতে একটি চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। তার একটি মাত্র কারণ এখন পর্যন্ত যে কি কারণে হত্যাকাণ্ড হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত পুলিশ বা স্থানীয়ভাবে আমরা এখনো কোনো নিশ্চিত করতে পারিনি। কারণ এই যে ঘটনাটি ঘটেছে, যে অভিযুক্ত যে রয়েছেন তাকে কিন্তু স্থানীয় জনতা তাৎক্ষণিক গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং জানতে পেরেছি পুলিশের পক্ষ থেকে। তো সকল কিছু মিলে কিন্তু এখন পর্যন্ত যে তারা যে রয়েছে, এখন যে তাদের যে পোস্টমর্টম 4 জন রয়েছে লক্ষ্মীপুর সদর হাসপাতালে যে মর্গে রয়েছে, তাদের পোস্টমর্টম কার্যক্রম চলছে। হয়তোবা আর ঘণ্টাখানিক পরে কিন্তু তাদের লাশটি বুঝে দেওয়া হবে। তো পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আমরা যেটি জানতে পেরেছি, পরিবারের কোনো এখনো লোকজন তাদেরকে আসেনি। তবে পুলিশ এখন লাশগুলো বুঝে নিয়ে তাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। তারা কিন্তু কিছুক্ষণ পরে আসলে কিন্তু তাদের যে লাশগুলো রয়েছে সেই লাশগুলো তাদের কাছে হস্তান্তর করা হবে। তবে এখানে স্থানীয়ভাবে একটি জানাজা হওয়ার কথা রয়েছে, তবে কখন জানাজাটি হবে এখন পর্যন্ত সেটিভাবে এখনো নিশ্চিত করা হয়নি। এখন যার লাশ যদি এক্ষেত্রে নেওয়া হওয়ার পরে কিন্তু রায়পুর উপজেলায় সেখানে একটি জানাজার করবেন স্থানীয়ভাবে। তারপর থেকে তাদের যে স্বজনরা আসবেন, তাদের যে আত্মীয় স্বজনরা রয়েছেন তাদেরকে সেখানে তাদের কাছে লাশগুলো হস্তান্তর করে তাদের পারিবারিক যে কবরস্থান রয়েছে সেখানে দাফন করা হবে বলে সেটি আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা নিশ্চিত করতে পেরেছি। এবং পুলিশের বলছেন যে যারা এই হত্যাকাণ্ডে যে হত্যাকাণ্ড ঘটেছে সেটাও নিহত হয়েছেন, এর সাথে কারা কিন্তু জড়িত আছে কিনা এবং তারা কি আছে কিনা এর সাথে তারা খতিয়ে দেখা হচ্ছে এবং তারা দ্রুত এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। জ্যোতি, আনিস, আপনাকে ধন্যবাদ সেখানকার বিস্তারিত জানাচ্ছিলেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেকানিকভিলের একটি অ্যাপার্টমেন্টের ভেতর থেকে 6 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উদ্ধার করা হয় মৃতদেহগুলো। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান বলেন, কয়েক সপ্তাহ ধরে প্রতিবেশীরা ওই বাসিন্দাকে দেখতে না পাওয়ায় কর্মকর্তারা কমপ্লেক্সে যান খোঁজ নিতে। ভেতরে ঢুকে 4 শিশু ও 2 জন প্রাপ্তবয়স্কের মৃতদেহ দেখতে পান তারা। ময়নাতদন্তে উঠে এসেছে শিশুদের মধ্যে একজন মারাত্মক ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছে। তবে বাকিদের মৃত্যুর ধরন ও কারণ অনুসন্ধানে এখনও তদন্ত চলছে। পুলিশ জানিয়েছেন, এখন পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে তদন্তকারীদের ধারণা মৃত্যুগুলো সম্পূর্ণভাবে অ্যাপার্টমেন্টের ভেতরেই ঘটেছে। বাইরের কোনো ব্যক্তির জড়িত থাকার কোনো প্রমাণ পাননি তারা। বিশ্বকাপ ফুটবলের খবর। গ্রুপ ডিতে যুক্তরাষ্ট্রকে 3-2 গোলে হারিয়েছে তুরস্ক। ম্যাচের অস্টন ট্রাস্টের গোলে 3 মিনিটে লিড নেয় যুক্তরাষ্ট্র। 10 মিনিটে আর্দা গুলের পায়ে সমতায় ফেরে তুরস্ক। 31 মিনিটে আলপের ইলমাজের গোলে এগিয়ে যায় তুর্কি। প্রথমার্ধে 2-1 পিছিয়ে পড়ার পর 49 মিনিটে সেবাস্তিয়ান বারহান্টারের গোলে সমতায় ফেরে ইউএসএ। তবে ম্যাচের একদম শেষ মুহূর্তে যোগ করা সময়ের 8 মিনিটে কান আয়হানের গোলে জয় তুলে নেয় তুরস্ক। 3-2 হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে গেল যুক্তরাষ্ট্র। এদিকে একই সময়ে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের ম্যাচ শেষ হয়েছে গোল-শূন্য ড্রয়ে। তাতে গ্রুপ রানার্স আপ হয়ে অস্ট্রেলিয়া ও 3 থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে প্যারাগুয়ে। টিউনিশিয়াকে 3-1 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করল নেদারল্যান্ডস। ম্যাচে 3 মিনিটে লিড নেয় নেদারল্যান্ডস। ডান দিক থেকে ডেনজেল ডামফ্রিজের গোল মুখে বাড়ানো বল নিজেদের জালেই জড়িয়ে দেন টিউনিশিয়ার অধিনায়ক ইলিয়াস স্কিহিরি। 7 মিনিটে ভার্জিল ফন ডাইকের অ্যাসিস্টে জোরালো ভলিতে ঠিকানা খুঁজে নেন ব্রায়ান ব্রবি। প্রথমার্ধে 2-0 এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে 54 মিনিটে ব্যবধান কমায় টিউনিশিয়া। কর্নারে বক্সে লাফিয়ে হেড থেকে গোল করেন হাজেম মাস্তুরি। যদিও 8 মিনিটের ব্যবধানে ইয়ান পল ফন হেকের গোলে 3-1 এগিয়ে যায় নেদারল্যান্ডস। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তিউনিশিয়া। সহজ জয়ে মাঠ ছাড়ে অরেঞ্জরা। তাতে গ্রুপ পর্বে তিউনিশিয়ার বিদায়। রাউন্ড অফ 32-তে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ মরক্কো। সুইডেনের সঙ্গে 1-1 গোলে ড্রয়ে গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ডে জাপান। নকআউট পর্বে সামুরাই ব্লুদের প্রতিপক্ষ এখন ব্রাজিল। প্রথমার্ধ গোল-শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ম্যাচের 56 মিনিটে দাইজেন মাইদার গোলে লিড নেয় জাপান। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে আরও মরিয়া হয়ে ওঠে সুইডেন। 6 মিনিট পর অ্যান্টনি আলাঙ্গার গোলে সমতায় ফেরায় সুইডেন। ডি বক্সের বাইরে থেকে গতিময়
বাঁকানো শটে প্রতিপক্ষের জালে বল জড়ান এলাঙ্গা। শেষ পর্যন্ত দুই দলের কেউই আর গোলের দেখা না পেলে 1-1 সমতায় নিষ্পত্তি হয় ম্যাচের। তাতে গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ড নিশ্চিত করে জাপান। আর 4 পয়েন্ট নিয়ে 3 থেকে নকআউটে পা দিয়েছে সুইডেন। রাউন্ড অফ 32-তে জাপানের প্রতিপক্ষ এখন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠল আইভরি কোস্ট। এই গ্রুপের শেষ ম্যাচে কুরাসাওকে 2-0-তে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করল টানা 3 বিশ্বকাপের গ্রুপ পর্বে বিদায় নেওয়া আফ্রিকান দেশটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী জার্মানিকে 2-1 গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল ইকুয়েডর। ম্যাচের মাত্র 2 মিনিটেই লেরোই সানের গোলে লিড নেয় জার্মানি। এরপর 9 মিনিটের মাথায় গোলরক্ষক ম্যানুয়েল নয়ার ও জার্মান ডিফেন্স পরাস্ত করে ইকুয়েডরকে সমতায় আনেন নিলসন আঙ্গুলো। 1-1 গোলে সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও শুরু থেকেই আক্রমণে যায় জার্মানি। তবে 77 মিনিটে জার্মান সমর্থকদের স্তব্ধ করে জালে বল জড়ান গঞ্জালো প্লাতা। তাতে নিউ জার্সিতে লিড নেয় ইকুয়েডর। শেষ পর্যন্ত 2-1-এর জয়ে রাউন্ড অফ 32-তে রাখল দলটি। অপরদিকে হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গেল জার্মানি। আর এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।